নমস্কার, সন্ধ্যা ঠিক 6টায় নিউজ রুম থেকে আমি অতনু শুরু করছি কলকাতা। প্রথমেই দেখে নিন কলকাতায় আজ কি থাকছে। অর্জুনগড়ে শুভেন্দু, নাড্ডার 8 নির্দেশ, সভাপতির আরো দূরে দিলীপ, মহিলাদের কর্মসংস্থানে শীর্ষে বাংলা, নির্মল ওষুধে বাড়তি নজর, সাপের ছোবলে সফল ট্যাবলেট। কলকাতা শুরুতেই আপনাদের একটি বক্তব্য শোনাবো। কার বক্তব্য? রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, যিনি বলছেন ব্যালট পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা। যদি সন্ত্রাস হয় ব্যালট পুকুরে ছুঁড়ে ফেলে দিন, বলছেন শুভেন্দু অধিকারী। শুনুন। সামনে তারও একটা নির্বাচন আইলে পৌরসভা ভোট করেছে, তাতে পঞ্চায়েতও সেটা করার চেষ্টা হবে। তবে আমরা ঠিক করেছি ভূপতিনগরের মতো প্রতিরোধের রাস্তায় যাব। ভোট লুট করলে বাক্স তুলে পুকুরে ফেলবো। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, প্রেক্ষিত জানতে চাইবো, আজ রাজ্যের বিরোধী দলনেতা হঠাৎ কথা বললেন কেন? কেন বলছেন সন্ত্রাস হলে ব্যালট বাক্স পুকুরে ছুঁড়ে ফেলে দিন? দেখো, আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল হচ্ছে এবং সেখানে দলীয় কর্মীদের উপর হামলা, ভোট পরবর্তী অশান্তি, বিভিন্ন অভিযোগ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কল্যাণকেও সেখানে তখন মিছিল করছিলেন এবং সামনেই তুমি জানো যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে ভাবে দলীয় নেতারা দলবদল করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সংগঠনকে ধরে রাখা এই মুহূর্তে যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াচ্ছে গেরুয়া শিবিরের কাছে। সেই জায়গা থেকে একেবারে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, গতবার যেভাবে সন্ত্রাস করে ভোট লুট করেছে শাসক দল, এবারে কিন্তু সেই পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে তারা কিন্তু প্রতিবাদ করবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় যে শাসক দলের কেউ সন্ত্রাস করছে ভোটে, সেক্ষেত্রে কিন্তু একেবারে ব্যালট বক্স ছুঁড়ে পুকুরে দেওয়া হবে, এমনও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও কিন্তু স্পষ্ট করেছেন যে যেভাবে মানুষের উপর, কর্মীদের উপর আক্রান্ত হচ্ছে, কর্মীদের কিন্তু তারা এই মুহূর্তে ধরে রাখতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু প্রতিরোধ হবে। অর্থাৎ একেবারে বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি দুজনের মুখেই কিন্তু ঠিক। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারীর এই বক্তব্য, বলা যেতে পারে হুঁশিয়ারি। সন্ত্রাস হলে ব্যালট বাক্স তুলে পুকুরে ছুঁড়ে ফেলে দিন, শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুনুন। সামনে তারও একটা নির্বাচন আইলে পৌরসভা ভোট করেছে, তাতে পঞ্চায়েতও সেটা করার চেষ্টা হবে। তবে আমরা ঠিক করেছি ভূপতিনগরের মতো প্রতিরোধের রাস্তায় যাব। ভোট লুট করলে বাক্স তুলে পুকুরে ফেলবো। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও বলছেন যে প্রতিদিন মার খেলে এবার প্রতিরোধ করবে বিজেপির কর্মী সমর্থকরা। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই এবং এইভাবে যদি বিরোধীদের উপর আক্রমণ হয়, আস্তে আস্তে কিন্তু আমরা শুরু করছি, আমরা কিন্তু পাল্টা প্রতিরোধ করতে বাধ্য হব। বিজেপি চাই না অশান্তি হোক, কিন্তু এইভাবে দিনের পর দিন মার খাওয়া যায় না। আমরা কিন্তু এরপর আমাদের কর্মীদের ধরে রাখতে পারবো না, তারা কিন্তু প্রয়োজনে প্রতিরোধ করবে। আর এসব শুনে রাজ্যের শাসক দল কি বলছে তৃণমূল? কুণাল ঘোষ বলছেন আগে পঞ্চায়েতে প্রার্থী খুঁজে পাক বিজেপি, তারপর এসব কথা। শুভেন্দু অধিকারীর কথায় আমার কোনো উত্তেজনা আসে না। একটা কাগজের বাঘ, যে যার নিজের ওয়ার্ডে জিততে পারে না, নিজের পাড়ার বুথে জিততে পারে না, ও নিজের অস্তিত্ব বিজেপিতে রাখতে কি বললো তার আবার কি কথা? যেখানে ওর জন্ম, যেখানে ওর বাড়ি, সেই বুথটা আগে জিতে দেখাক। পঞ্চায়েত নির্বাচন অবাধ গণতান্ত্রিক হবে। এই তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধানসভা নির্বাচন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে ওদের কর্মীদের মধ্যে নিজেদের গোষ্ঠীবাজি থাকতে দু চারটে কথা বলছে, বড় কথা বলছে। বর্ষাকাল শরৎকাল আসুক, কথা সুর পাল্টে যাবে। ওরা তো নিজেরাই মারামারি করছে, ওর আবার পাল্টা কি? এই তো দিলীপ ঘোষকে ওরাই সরিয়ে দিল বাংলার দায়িত্ব থেকে, গোটা আজ থেকে এদিক ওদিক কোন রাজ্যের দায়িত্ব পাঠিয়ে দিয়েছে। অর্জুন সিংও বললেন ফেসবুক উঠে গেলে উঠে যাবে, বিজেপিও উঠে যাবে। তার আবার শ্রেণী সভাপতি, তার আবার বড় কথা। এবার ব্যারাকপুরের খবর, কারণ আমরাই আপনাদের দেখিয়েছিলাম অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পর ব্যারাকপুর কেমন যেন বদলপুর হয়ে গিয়েছিল। যেখানে বিজেপির ফেস্টুন, ফ্ল্যাগ, হোর্ডিং, সেখানে তৃণমূলের। পাড়ায় বিভিন্ন জায়গায় খেলা হবে, গান বাজছে। সেই বদলপুর ব্যারাকপুরে শুভেন্দু অধিকারীর সভা, কর্মীদের নিয়ে সভা। অর্জুন সিং এর গড়ে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য সভা। সেই মিটিং এর বিষয়ে জানবো। সৌরজ্যোতি প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সৌরজ্যোতি,
প্ল্যান কি, কিভাবে কর্মী সমর্থকদের ধরে রাখা যাবে, কিভাবে তাদের মনোবল চাঙ্গা করার কথা ভাবা উচিত? দেখো, আজকে যে বৈঠক, সেই বৈঠকের মূল উদ্দেশ্য কিন্তু ঋত ব্যারাকপুর পুনরুদ্ধার করা। অর্জুন সিং বিজেপির একসময় ব্যারাকপুরের সাংসদ, 2019 থেকে 3 বছরের সম্পর্ক, এবং তারপরে আকস্মিকভাবে তিনি নাটকীয় তিনি তার পথ পরিবর্তন করলেন, চলে গেলেন তার পুরনো দল তৃণমূল শিবির। এবং তারপরে এই মুহূর্তে ব্যারাকপুর সাংগঠনিক জেলার যেই পরিস্থিতি, যেই শক্তিক্ষয়, সেই শক্তিক্ষয়কে প্রবলভাবে প্রতিরোধ করার চেষ্টায় বিজেপি নেতৃত্ব, এবং সেই কারণেই শ্যামনগরে আজকের বৈঠক। আমি এই মুহূর্তে বৈঠক স্থলের একেবারে বাইরে রয়েছি। আমি ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে বিজেপির কার্যকর্তা, কর্মী, সংগঠক তারা এক এক করে আসছেন। তুমি জানো, আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি আসবেন, এবং তার সভাপতিত্বেই কিন্তু আজকের এই বৈঠক বলাই বাহুল্য। আগামী দিনে বিজেপির শক্তি বৃদ্ধি, সেটা নিয়ে তো আলোচনা হবেই। একই সঙ্গে 30 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার সভা রয়েছে, এবং শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে এই মুহূর্তে বিজেপির নিজস্ব শক্তি কতটা, সেটাও যাচাই করবার একটা মরিয়া চেষ্টা। তুমি দেখেছো ওয়েস্টিনে যে সাংগঠনিক বৈঠক, সেই সাংগঠনিক বৈঠকে বিজেপির দলীয় নেতৃত্ব তারা জানিয়েছেন যে ব্যারাকপুরকে এবারে ফোকাস করতে হবে। কিভাবে ফোকাস করতে হবে? দুটি ভাগ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি সপ্তাহে একদিন, অন্যদিকে আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি আসবেন। এরকম ভাবেই সৌরজ্যোতি, আমাদের সঙ্গে থাকা আরো একটি বিষয় তোমার সঙ্গে কথা হবে, তবে তার আগে একবার শুনিয়ে রাখতে চাইবো সুকান্ত মজুমদার তিনি কি বলছেন আজকের এই বৈঠক সম্পর্কে। এটি সম্পূর্ণ মিডিয়ার কাছে ভুল ধারণা যে অর্জুন সিং চলে যাওয়ার ফলে ওই মিটিংগুলো হচ্ছে। এই মিটিংগুলো আমাদের আগে থেকে পূর্ব পরিকল্পিত, এবং সেখানে দেখতেই পাচ্ছেন ব্যারাকপুর বাদ দিয়েও অন্যান্য জেলাগুলোও আছে। সেই জেলাগুলোতে কোনো সাংগঠনিক সমস্যা আছে কিনা আমরা সমস্ত জেলার সাথে গিয়ে বসার চেষ্টা করছি। তো সেখানে ব্যারাকপুরও বসা হয়েছে। ব্যারাকপুর সম্পর্কে যে সমস্ত আকলন আমাদের কাছে এসেছে, আমরা অ্যাসেসমেন্ট অনুসারে পরবর্তী সময় সিদ্ধান্ত নেব, যেহেতু সাংগঠনিক বিষয় বাইরে বলা যাবে না। আর অর্জুন সিং তিনি কি বলছেন এ প্রসঙ্গে? আমি তো বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছি, এই দায়িত্ব তো আমার নেই কি শুভেন্দুবাবু জানে প্ল্যাকেট লাগাবো বা এ করবো। হ্যাঁ, যদি কর্মীরা জলও না দিতে পারে, মিষ্টিও না খাওয়াতে পারে, তাহলে আমি সে ব্যবস্থা, আমি পার্সোনাল একটা রিলেশন, বন্ধুত্ব, একটা সময় রাজনীতি করেছি, আগে উনিও তৃণমূল ছিলেন, তখনও রিলেশন। উনার রাজনীতিক ভাবে তো না, কিন্তু মিষ্টি জল খাওয়াবার জন্য আমি, যদি উনার লোক না থাকে, আমি পাঠিয়ে দেবো। আমাদের এখানে কোনো রকম কোনো রাজনীতিক ক্লেশ আমি চাইছি না। আমরা চাইছি যে ভোটটা বিজেপি কাছে চলে গেছিল, সেই ভোটটা যাতে তৃণমূল কাছে চলে আসে। সৌরজ্যোতি, আজ যেমন সবাইকে এক জায়গায় করার, কিভাবে কাজ করা হবে সেই সব প্ল্যান করার দিন, ঠিক সেদিনই সকালে দেখা গেল বিভিন্ন জায়গায়, স্টেশন চত্বর এবং অন্যান্য বেশ কিছু জায়গায় পোস্টার, যে পোস্টার বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে। সেই পোস্টার কারা দিয়েছে সেটাও কি আইডেন্টিফাই করা হবে, নাকি যারা দিয়েছে তাদের বুঝিয়ে যেখানে যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো মিটিয়ে ফেলার চেষ্টা হবে? দেখো, অতনু, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি তৃণমূলে চলে যাওয়ার পর থেকে কিন্তু এমনিতেই স্বাভাবিকভাবে একটা বিড়ম্বনা তৈরি হয়েছে। কেননা 2024-এর যে লোকসভা নির্বাচন, যে নির্বাচনকে কার্যত প্রতিটি রাজনৈতিক দল পাখির চোখ করেছেন, সেখানে এইরকম একটা পাওয়া আসনকে তারা হারিয়ে ফেললেন। কিন্তু তার মধ্যেই আজকের এই বৈঠক, সেই বৈঠকে কিন্তু ঘরোয়া বিড়ম্বনা সেটাও পিছু ছাড়লো না হয়তো গেরুয়া শিবিরের। তুমি দেখেছো সকালে শ্যামনগর, ব্যারাকপুর বিভিন্ন অংশে আজ যেখানে বৈঠক চলছে, শ্যামনগর কাউগাছি মোড়, এখানেও একাধিক পোস্টার, এবং সেই পোস্টার কার বিরুদ্ধে? অর্জুন সিং এর এজেন্ট অভিহিত করা হলো এই ব্যারাকপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে, এবং তার অপসারণের দাবি জানানো হলো। যদিও বিজেপির তরফে বলা হচ্ছে তৃণমূলের তরফে এই ধরনের একটা অপপ্রয়াস চালানো হয়েছে কালিমা লিপ্ত করবার জন্য, কিন্তু অর্জুন সিং সেই কথা মানতে রাজি নন। এবার যেটা সমস্যা, আগামী দিনে সন্দীপ বন্দ্যোপাধ্যায়, যাকে নিয়ে এর আগেও একাধিকবার রাজ্য নেতৃত্বের কাছে দিনরাত তারা সওয়াল করছেন ব্যারাকপুরের সংগঠক যারা, কেননা অর্জুন সিং এর হাত ধরেই সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব হয়েছিল ব্যারাকপুর সাংগঠনিক জেলায়। এখন অর্জুন সিং তিনি ফিরে গিয়েছেন তার পুরনো দলে, কিন্তু সন্দীপ বন্দ্যোপাধ্যায় তিনি তার হয়ে কাজ করবেন না তো? মূলত সেই জিজ্ঞাসা, যেমনটা রাজনৈতিক। ধন্যবাদ সৌরজ্যোতি। আমার মনে হয় বিজেপির পক্ষ থেকে এটা করা হয়নি। যারা বিজেপিকে
আর পছন্দ করেন না বা বিজেপিকে যারা শত্রু মনে করেন তাদের তরফ থেকে এরকম করা হয়েছে। এরকম পোস্টারের রাজনীতি চলতে পারে না। দল একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত সময় অনুসারে বিভিন্ন রকম সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত যদি পরিবর্তন প্রয়োজন হয় সেটা দল মনে করবে, কোনো পোস্টার দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না। ও তো আমার সভাপতি ছিল, আমার সঙ্গে তো ছবি থাকা উচিত। এবার বিজেপির মধ্যে এই ক্লেশটা আছে। আমি এই জন্য বারবার বলছি কি দায়িত্ব দেওয়ার পরেও তার কাছে কোনো দায়িত্ব থাকে না। চেয়ার থাকলে চেয়ার পা ভেঙে দেওয়া যায়, পেন থাকলে তার কালি থাকে না। তো দেখুন, বুঝে নিন কি যে লোকটা সভাপতি ছিল, আমি এমপি ছিলাম, তার সঙ্গে আমার সঙ্গে কাজ করেছে, এবার তার উপরেই প্রশ্ন চিহ্ন লাগিয়ে দিচ্ছে কি সে অর্জুন সিং এর এজেন্ট। সন্দীপ ব্যানার্জি সাংগঠনিক ব্যক্তি নয়, সারা জীবন এখানে থেকে নদিয়াতে পলিটিক্স করেছে, ও কি জানে সংগঠন কি বলা যায়। এই জন্য এইসব লোকের ব্যাপারে আমার থেকে মুখ খুলিয়ে না, ছাড়ো। ফের রাজ্যে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা আসছেন সামনের মাসে 7 এবং 8 জুন তিনি আসছেন রাজ্যে, এবং এ বিষয়ে কি প্রতিক্রিয়া তৃণমূলের, রাজ্যের শাসক দলের? নরেন্দ্র মোদী সরকারের বর্ষপূর্তি মানে সাধারণ মানুষের চূড়ান্ত দুরবস্থা। আর বিজেপি তারা কোনটা পালন করবেন বাংলায়, সেটা ওই কেন্দ্রের বর্ষপূর্তি না তাদের রাজ্যে গোহারা হেরে যাওয়ার বর্ষপূর্তি, সেইটা ঠিক করে তারপর বাংলায়। আর বাংলায় কোথায় বিজেপি, গোটা কয়েক ধান্দাবাজ দল বদলু, কাদের নিয়ে পালন করবেন? মশাই 3 মাস বাদে আপনার দলে থাকবেন কিনা সে ঠিক নেই, তাদের দিয়ে আপনি কোন কর্মসূচি করবেন? বাংলায় সব উৎসব করার আগে দেখবেন যে আপনাদের পুরনো ছবিগুলো বিধানসভা নির্বাচনের আগের প্রচারের ছবিগুলো বের করুন আর মিলিয়ে মিলিয়ে দেখুন, আছে তো ঠিক দিন, আছে তো ঠিক দিন। তাহলে এই দিন কি উৎসব? আসার আগে ভার্চুয়াল বৈঠক, এবং সেই ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ নির্দেশ জগৎ প্রকাশ নাড্ডার 8টি দাওয়াই দিয়েছেন তিনি, কিভাবে সংগঠন আরো চাঙ্গা করা যায়, কিভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে রাজ্যের শাসক দলের, কি সেই 8 দাওয়াই? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপের সঙ্গে একবার কথা বলবো। অরূপ, এই 8টি নির্দেশ বা 8 দাওয়াই জগৎ প্রকাশ নাড্ডার কি কি? 2024-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি খুব স্বাভাবিকভাবেই তার বুথ সংগঠনকে শক্তিশালী করতে চাইছে। যদিও সাম্প্রতিক যে নির্বাচন, 5 রাজ্যের যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে উত্তরপ্রদেশ সহ সেই নির্বাচনে তারা সাফল্য পেয়েছে, কিন্তু এটাও ঠিক যে সেই সমস্ত জায়গাতে কিন্তু ভোট শতাংশ কমেছে, আসন সংখ্যা কমেছে। ফলে বিজেপি এটা নিশ্চিতভাবেই জানে যে সামনে 2000 লোকসভা নির্বাচনে তাকে আসন ধরে রাখতে গেলে এই রাজ্যের আসন সংখ্যা তাকে বাড়াতে হবে, এবং সেই লক্ষ্যে যে বুথ সংগঠনকে শক্তিশালী করার যে নির্দেশ সর্বভারতীয় সভাপতি তিনি যেটা দিয়েছেন সমস্ত দেশের ক্ষেত্রে, পাশাপাশি এই রাজ্যের ক্ষেত্রেও তিনি সেটা বলেছেন। এবং তার মূল যে বক্তব্য যে আর বসে থাকা যাবে না, এবার মাঠে নামতে হবে, এবং নির্দিষ্টভাবে সাংসদ এবং বিধায়কদের অর্থাৎ জনপ্রতিনিধিদের তিনি দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছেন। তাদের একেবারে কড়া দাওয়াই বলতে যা বোঝায় সেটাই, যে প্রতিটি সাংসদকে হেরে যাওয়া এরকম 100টি বুথের দায়িত্ব নিতে হবে, প্রতিটি বিধায়ককে হেরে যাওয়া 25টি বুথের দায়িত্ব নিতে হবে, এবং এই বুথগুলির প্রতিদিনকার কি অগ্রগতি, কোথায় কি পরিস্থিতি, সেখানকার মানে কেন্দ্রীয় যে নির্দেশিকা মেনে সেখানে যে কর্মসূচি করার কথা, সেই কর্মসূচি কতটা হচ্ছে, কতটা এগোচ্ছে, কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে, তার প্রতিটি দিনের ডিজিটাল রেকর্ড। আরো একটি বিষয়, রাজ্য থেকে কোথাও কি দিলীপ ঘোষ সরে যাচ্ছেন, তাকে কি সরিয়ে দেওয়া হচ্ছে, এই প্রশ্ন উঠছে। তার কারণ সর্বভারতীয় ক্ষেত্রে দিলীপ ঘোষকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে, অনেক বাড়তি দেওয়া হচ্ছে, বিভিন্ন রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু কোথাও এ প্রশ্নও উঠছে, রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রশ্ন তুলছেন, তাহলে কি রাজ্য থেকে দূরে সরিয়ে দেওয়ার কথা হচ্ছে, যেখানে একটা প্রকাশ্যে চলে আসছে বারবার দ্বন্দ্ব বা দিলীপ ঘোষের কিছু মন্তব্য, সেই সব জায়গায় জল ঢালার একটা চেষ্টা কি অরূপ?
ঠিকই বলেছো অতনু, কারণ এটা তো মানে এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এবং বিজেপি সেটাকে কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য যখন প্রেস কনফারেন্স করছিলেন সেখানেও তিনি স্বীকার করেছেন যে একমাত্র দিলীপ ঘোষ যার সময় এই রাজ্যে বিজেপি সর্বাধিক সাফল্য পেয়েছে, নির্বাচনী সাফল্য পেয়েছে। জনভিত্তি বলতে যা বোঝায় বিজেপি সেটা একটা চূড়ান্ত লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। সেই দিলীপ ঘোষ তিনি সক্রিয়, তিনি সর্বভারতীয় নেতা, তিনি সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি। তাকে 8টা রাজ্যের বুথ সশক্তিকরণের যে কর্মসূচি আজকে যেটা সর্বভারতীয় সভাপতি যেটা ঘোষণা করেছেন, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে তাকে 8টি রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে, কো-কনভেনার করা হচ্ছে। কোথাকার? বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা এবং উত্তর পূর্বাঞ্চলের 4টি রাজ্য। অথচ তার রাজ্য নিশ্চিতভাবে যেখানে 2024-এর 18টা লোকসভা ধরে রাখার একটা প্রবল চ্যালেঞ্জের মুখে রয়েছে, তার রাজ্য যেখানে এখনো পর্যন্ত এবং এই জায়গাটাই টার্গেট করছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। কুণাল ঘোষ কি বলছেন শুনুন। দিলীপ ঘোষ আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, উনি ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন, দেখছেন বিজেপির ডামাডোল, এই তালে যদি আবার সভাপতি পদে ফিরে আসা যায়, ফলে উনি এখন কাহি পে নিগাহে কাহি পে নিশানা বলছেন আবল তাবল তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু অ্যাকচুয়ালি উনি দলের মধ্যে একটা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আমি আছি আমি আছি আমি আছি, আমায় আবার পদে ফিরিয়ে দাও। মহিলা কর্মসংস্থানে ভারত সেরা বাংলা অর্থাৎ গুজরাটকে ছাপিয়ে শীর্ষে, কিভাবে দেখুন। ভারত সেরা বাংলা, মহিলাদের কর্মসংস্থানে গুজরাটকে টেক্কা। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি এই বেসরকারি সংস্থার রিপোর্টেই ভারত সেরা স্বীকৃতি বাংলার। রিপোর্ট বলছে 2022 সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দেশে কাজ হারিয়েছেন 1,25,00,000 মহিলা। এই 4 মাসে বাংলায় কাজ পেয়েছেন 43,71,000 মহিলা। 2021 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলায় মহিলা কর্মসংস্থানের সংখ্যা 43,21,000। জানুয়ারি থেকে এপ্রিল 2022-এ সেই সংখ্যা বেড়ে 43,71,000। রিপোর্টে এও বলা হয়েছে মহিলাদের কর্মসংস্থানের নিরিখে গুজরাতের থেকেও এগিয়ে পশ্চিমবঙ্গ। গত 5 বছরের হিসেবে গুজরাতে মহিলা কর্মসংস্থান বেড়েছে 8,67,000, বাংলায় বেড়েছে 10,09,000, অর্থাৎ গুজরাতের তুলনায় 1,42,000 বেশি। এ নিয়ে টুইটও করেছে তৃণমূল, পাল্টা খোঁচা বিজেপির গলায়। আমাদের পেছিয়ে দেওয়ার চেষ্টা কেন্দ্র করবে আর আমাদের মানুষ নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই মমতা ব্যানার্জির ম্যাজিক। আর আমার নিজের ব্যক্তিগত যেহেতু 3টে মেয়ে আবার একটা নাতনি, আমার তো মহিলারা অগ্রগতি হলে আমার তো আনন্দ লাগেই। মহিলারা কাজ পেয়েছে ভালো কথা, কিন্তু এই যারা কাজ পেয়েছেন তাদের মধ্যে শিক্ষিকা আছেন, তারা গোটা দেশের থেকে কম মাইনে পান। আশাকর্মীরা আছেন, গোটা দেশের থেকে কম টাকা পান। কেন্দ্র সরকারের পাটটা পান, রাজ্য সরকারের বেশিরভাগ পাট পান না। পার্শ্ব শিক্ষক আছেন, তারা গোটা দেশের মধ্যে মহিলা পার্শ্ব শিক্ষকরা সব থেকে কম মাইনে পান পশ্চিমবঙ্গে। মহিলাদের সশক্তিকরণে প্রচুর পিছিয়ে আছে। 52 জন রেপ হয়েছে 1 মাসে। মহিলাদের অবস্থা দুর্বিষহ পশ্চিমবঙ্গে। 5 বছরের তথ্য বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করা হয়েছে বলে দাবি সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। এটি একটি বেসরকারি সংস্থা, আর্থিক বিষয়ে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত। এই সংস্থার গ্রহণযোগ্যতা দেশ জুড়ে। নিউজ 18 বাংলা। অভিযোগ ছিল নির্মল মাঝির বিরুদ্ধে সরকারি হাসপাতালে বেনিয়মে, আর সেই অভিযোগের খবর দেখিয়েছিল নিউজ 18 বাংলা। এবার খবরের চেয়ে আরো কড়া পদক্ষেপ। এবার কলকাতা মেডিকেল কলেজে নির্মল মাঝির ওষুধ কেলেঙ্কারির পর রাজ্য স্বাস্থ্য দপ্তর আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলোতে, মেডিকেল স্টোরগুলোতে ওষুধ নিয়ে আরও কড়া নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কলকাতা মেডিকেলের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাঝি, তার বিরুদ্ধে হাসপাতাল থেকে নিয়ম ভেঙে ওষুধ নেওয়ার অভিযোগ। দেখুন, মায়েসাজি এই নির্মলবাবুর মাঝে নির্মলবাবুর নাম দিয়ে এই স্লিপগুলো আসে, আমরা দেখি নির্মলবাবুর নামটা যেহেতু দেখি সেই কারণে আমরা ওষুধগুলো দিয়ে দেওয়া হয়। মঙ্গলবার নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়। নির্মল মাঝি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, শতাব্দী প্রাচীন কলকাতা মেডিকেল কলেজে আগেও বিতর্কে জড়িয়েছেন। এবার আবার নতুন করে তার বিরুদ্ধে অভিযোগ, নতুন করে বিতর্কে জড়ালেন নির্মল মাঝি।
তার বিরুদ্ধে অভিযোগ যেমন ছিল, আবার নতুন করে অভিযোগ। নির্মল মাঝি অভিযোগ উড়িয়ে দিলেও খবর দেখারও 24 ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ, যতই প্রভাবশালী ব্যক্তি হন না কেন কারো মুখের কথায় বা হাতে লিখে দেওয়া স্লিপে ওষুধ দেওয়া যাবে না। সরকারি হাসপাতালগুলির মেডিকেল স্টোরে নজরদারি আরো বাড়ানো হবে। মাসে একবার করে সারপ্রাইজ ভিজিট, কড়া নজর রাখা হবে ওষুধ দেওয়ার ক্ষেত্রে। ওষুধ এবং সার্জিক্যাল জিনিসপত্র মেডিকেল স্টোর থেকে দেওয়ার আগে তা সঠিকভাবে নথিভুক্ত করতে হবে। মেডিকেল স্টোরে কত ওষুধ এসেছে এবং কত ওষুধ রোগীদের দেওয়া হয়েছে তার বিস্তারিত বিবরণ কম্পিউটারে লিখে রাখতে হবে। মেয়াদ পেরিয়ে যাওয়া ওষুধের বিবরণও রেকর্ডে রাখতে হবে। এখন থেকে মেডিকেল স্টোরে থাকা ওষুধের দায়িত্বে থাকবেন সেই স্টোরের ইনচার্জ, সহকারী ইনচার্জ এবং সুপারভাইজার। নির্মল বিতর্কের জেরে নড়ে চড়ে বসেছে কলকাতা মেডিকেল কর্তৃপক্ষ। মেডিকেল স্টোরে বাড়ানো হচ্ছে সিসি ক্যামেরার সংখ্যা। প্রতি সপ্তাহে ফুটেজ খতিয়ে দেখা হবে। হাসপাতালে ভর্তি ও আউটডোর টিকিট কেটে আসা রোগী ছাড়া কাউকে ওষুধ দেওয়া হবে না। আগামী মাসে কলকাতা মেডিকেলের রোগী কল্যাণ সমিতির বৈঠক, সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। ক্যামেরা শশীপাল চৌধুরীর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। পূর্ব ভারতে প্রথম ট্রায়ালেই সাফল্য। সাপে কামড়ালে এবার ইঞ্জেকশন নয়, ট্যাবলেট, আর তাতেই সুস্থ হয়ে রোগী ফিরলেন বাড়ি। সাপে কাটার চিকিৎসায় আলো। ভ্যারিসপ্ল্যাডিব মিথাইল নামে ট্যাবলেটে সাফল্য। পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতে প্রথমবার এই ট্যাবলেটের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় ন্যাশনাল মেডিকেলে। ট্যাবলেট খেয়ে এখন সুস্থ সাপে কামড়ানো যুবক। চিকিৎসকরা জানিয়েছেন, সাপে কামড়ানো যুবককে 20 ভায়াল অ্যান্টি স্নেক ভেনাম দেওয়া হয়, সঙ্গে দেওয়া হয় ভ্যারিসপ্ল্যাডিব মিথাইল ট্যাবলেট। 15 দিন পর সম্পূর্ণ সুস্থ যুবক। কেমন আছেন? কেমন? ভালো আছে। আপনার কি হয়েছিল? সাপে কামড়েছিল, ট্যাবলেট চলছে, ভালো আছে। সাপের কামড়ের দাওয়াই বদল। সাপে কামড়ালে প্রথমে ট্যাবলেট, তারপর অ্যান্টি স্নেক ভেনাম। ট্যাবলেট খেলে মিলবে চিকিৎসার বাড়তি সময়। 10ই মে ট্রায়াল শুরু হয় ন্যাশনাল মেডিকেল কলেজে, যা পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতে প্রথম। চিকিৎসকরা জানিয়েছেন, সাপে কাটার 100 মিনিটের মধ্যে অ্যান্টি স্নেক ভেনাম দেওয়া জরুরি, কিন্তু প্রত্যন্ত এলাকায় অনেক সময় তা সম্ভব হয় না। অনেক সময় 40 ভায়াল অ্যান্টি স্নেক ভেনাম দেওয়ার পরেও মৃত্যু হয় রোগীর। এই পরিস্থিতিতে হাতে নয়া ট্যাবলেট। এই ট্যাবলেট খেলে বাড়তি সময় মিলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা, তবে অ্যান্টি স্নেক ভেনাম দিতেই হবে। আমাদের রেসপন্স খুব ভালো হয়েছে, পেশেন্টটা খুব ভালোই আছে এখন। নর্মাল ক্ষেত্রে আমরা দেখেছি 30-40 ভায়াল করে লেগে যায় অ্যান্টি স্নেক ভেনাম, কিন্তু এর ক্ষেত্রে অনলি 20 ভায়ালসে খুব ভালো কাজ করলো, খুব ভালো মতো ও ফিরে যাচ্ছে বাড়িতে। দেশে 112 জনের ওপর ট্রায়াল হবে। পূর্ব ভারতের প্রথম সাপের ছোবলের ট্যাবলেটের ট্রায়ালের সাফল্যে আশাবাদী চিকিৎসকরা। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে ওঙ্কার সাহা, নিউজ 18 বাংলা। সাপে কামড়ের ট্যাবলেটের দাওয়াই, এই দাওয়াই সফল, এতেই আশাবাদী চিকিৎসকেরা। চিকিৎসকরা জানাচ্ছেন, দ্রুত বাজারে এই ট্যাবলেট এলে মানুষের কাছে তা আশীর্বাদ হয়ে উঠবে। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা, কলকাতা।